জলে রে জলে আগুন জ্বলে, কাগল আগুন জ্বলে, কিছু মানুষের আগুন জ্বলে। যারা ঘুম থেকে উঠে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বদনাম ছড়ান, যারা ঘুম থেকে উঠে বলেন ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বো না। আমরা শুনছি উনি তো গ্রামীণ ফোনের ক্ষমতাও ছাড়েন নাই, উনি কি জোর করে থাকার একটা অভ্যাস আছে, কিন্তু তা করে এখন জ্বলবো। এই খবরটা শুই না, খবরটা অলরেডি হয়তো আপনারা পাওয়া গেছেন, আমি একটু আগে দেখলাম ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে। কাদেরকে? তৌহিদি জনতাকে। কাদেরকে? জামাত শিবিরকে। কাদেরকে? তাবলিগকে। কাদেরকে? ইসলাম প্রিয় নাগরিকদেরকে। এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, আর বিএনপির কাউয়া কাদের এখন নতুনে রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব। মাঝে মাঝে মনে হয় কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা কিছু কিছু মানুষের জন্য এতটা প্রেডিক্টেবল সরকার যে এরা এই আমলটাতে মন জাসায় তাই করতে পারতেছে। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন সাবেক জামাতি, রাইট নাও এবি পার্টি আমার বাংলাদেশ, যে পার্টিটা আছেন, এই পার্টির যিনি সাধারণ সম্পাদক আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজনৈতিক দলগুলোর জন্য ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে কিছু জরুরি বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাগুলো তাৎপর্যপূর্ণ। উপদেষ্টা মাহফুজ আলম, যিনি প্রধান উপদেষ্টার খুব কাছের লোক, তা মাহফুজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন শফিকুল আলম, এরাই কিন্তু ডক্টর ইউনূসের যে আহ্বানগুলো বা যে বক্তব্যগুলো নানানভাবে পৌঁছে দেন। ভারত সবসময় আমাদের একটা শত্রু রাষ্ট্র, এটাকে একটা শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা অনেকটাই প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি। ভারত সবসময় বাংলাদেশের অপরাধীদের একটা অভয়ারণ্য। একের পর এক ডক্টর ইউনূস সাহেবের সাফল্য। চীন সফর করলো প্রথমে, দ্বিতীয়ত এখন ব্যাংকক সফর করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আমাদের জন্য নতুন কিছু সুসংবাদ আসতে চলেছে। আরেকটা নতুন সুসংবাদ অলরেডি চলে এসেছে। ডক্টর ইউনূস সাহেব আরও একটা পাওয়ার, আরও একটা ক্ষমতা হাতে পেল। কি ক্ষমতা, কি পাওয়ার হাতে পেল, ভিডিওটি দেখুন, জানতে পারবেন। তবে এই ডক্টর ইউনূস সাহেবের এই ক্ষমতাটা হাতে পাওয়ার কারণে এক দলের ঘুম হারাম হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে নানান ধরনের আলোচনা শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা ধরলে আর ক্ষমতা ছাড়তে চায় না, এরকমই কথা শোনা যাচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে সাধারণ জনতা এখন জীবনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। কেউ কেউ বলছে 2030 সাল পর্যন্ত, কেউ কেউ বলছে 2035 সাল, আবার কেউ কেউ বলছে যতদিন তিনি বেঁচে আছে ততদিন পর্যন্ত ডক্টর ইউনূসকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আসলে কথা বাড়াবো না। ডক্টর ইউনূস সাহেব আসলে বাংলাদেশের জন্য যে একটা রত্ন, সেটা কিন্তু ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছে সাধারণ জনতা। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যে বাংলাদেশের জন্য একটা কী বলবো, একটা গজব, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এর আগেও অনেকবার, এবং একের পর এক প্রমাণিত হচ্ছেই। আসলে মহিলাটা এতটাই খারাপ যে এখন পর্যন্ত ভারতে বসে বাংলাদেশকে অশান্ত করার, বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র একের পর এক চালিয়ে যাচ্ছে। সব কিছুতে অবশ্য ব্যর্থ হচ্ছে, সফল হতে পারছে না কোনো কিছুতেই। তারপরে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, যে কোনো মূল্যে, যে কোনোভাবেই হোক বাংলাদেশের পরিস্থিতি তাকে বিনষ্ট করতেই হবে। এই পায়তারা কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, চলুন তাহলে আর কথা না বাড়ে একটা লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখি, তাহলে সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। চলুন ভিডিওগুলো দেখে আসি। জলে রে জলে আগুন জ্বলে, কাগল আগুন জ্বলে, কিছু মানুষের আগুন জ্বলে। যারা ঘুম থেকে উঠে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বদনাম ছড়ান, যারা ঘুম থেকে উঠে বলেন ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বো না। আমরা শুনছি উনি তো গ্রামীণ ফোনের ক্ষমতাও ছাড়েন নাই, উনি কি জোর করে থাকার একটা অভ্যাস আছে, কিন্তু তা করে এখন জ্বলবো। এই খবরটা শুই না, খবরটা অলরেডি হয়তো আপনারা পাওয়া গেছেন, আমি একটু আগে দেখলাম ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। কই গো ভাই, শুনছেন? জ্বলেন না, বুঝছেন? দেখেন, যে আপনারা বলেন উনি তো একজন অবৈধ সরকার, উনি তো অগণতান্ত্রিক সরকার, উনি অগণতান্ত্রিক, উনি অবৈধ, তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে? কারণ আপনারা তখন কইলেন না ইউনূস সাহেব কয়দিন বলে চলে যাবো, উনি কি কয়দিনের জন্য আইছে বিমস্টেকে? নো, এই যে যারা তাকে বিমস্টেকের প্রপোজাল দিছে তারাও জানে ইউনূস সাহেব এত সহজে বাংলাদেশের এই দায়িত্ব থেকে যাচ্ছেন না, এর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তাকে দায়িত্ব দেওয়াতে ইউনূস সাহেব কত লোক খুশি হয়েছেন জানি না, বাংলাদেশিরা কত লোক গর্বিত হয়েছেন জানি না। যারা তাকে নিছেন তারা গর্বিত হয়েছেন, কারণ তারা এখন বলতে পারবে আমাদের চেয়ারম্যান নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। যতগুলো রাষ্ট্রপ্রধান এখন আছে বিমস্টেকে, আপনি তাদের কারিকুলাম ভিটা দেখেন আর ইউনূস স্যারেরটা দেখেন। মানুষকে সম্মান দিতে শিখেন ভাই,
ওনাকে তো বিমস্টেকে নেওয়ার জন্য আমরা কেউ বলি নাই, আপনারাও কখনো বলেন নাই। ওনারাই বলছে যে নেক্সট প্রেসিডেন্ট, নেক্সট চেয়ারম্যান আমাদের ইউনূস স্যার। মানে ইউনূস স্যারের মাথার মুকুটে আরেকটা পলক লাগলো। এর জন্য আপনাদের অন্তত গর্বিত হওয়া উচিত যে একজন অবৈধ সরকার, একজন অনির্বাচিত সরকার 3 দিনের জন্য আইসে এখন বিমস্টেকেরও হয়ে গেছে গা। এবং ওইখানে যাইয়া আরেকটা মজার খবর হইল, নরেন্দ্র মোদী সাহেব ওনার সাথে মিটিংয়ের টাইম দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো এই খবরটাও পাওয়া গেছেন। মানে বরফ গলতে শুরু করেছে এবং বরফ আরও গলবে, পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে বলে দিলাম। বহুদিন ধরে চিল্লাইতেছি ইউনূস স্যারের সাপোর্ট করেন, ইউনূস স্যারের সাপোর্ট করেন, কারণ আপনারা যে রতন পাইছেন উনি যদি চলে যায় সারা জীবন কপাল চাপড়াইলেও এই ভুলের মাসুল দিতে পারবেন না। জায়গা খবরটা একটু পড়ি, আমার মুখের কথা হয়তো অনেকে বিশ্বাস করবে না, বলবো যে আপনি বানায় কথা করেন, আপনাকে সারাদিন হিসেবে কথা বলতো, আপনি খালি বানায় কথা কর। আমি যে বানায় কথা বলি না, তার প্রমাণ হলো যুগান্তর পত্রিকার নিউজ 2 এপ্রিল, মানে গত রাতে সন্ধ্যা 7টায় নিউজটা আসছে যুগান্তর অনলাইনে। কি লিখছে? বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইউনূস। ভাই মনটা ভরে গেছে সেটা। আচ্ছা, তারপরে কি বলছে? বুধবার রাজধানীর বেলিরুলের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার, মানে আজকে আপনারা যখন দেখছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। হতে পারে না, হবে, এটা কনফার্ম হয়ে গেছে। এটা আমরা পরবর্তী ইন্ডিয়ান নিউজও দেখছি। দেখ, এটা আমার কাছে খুব একটা বিগ ডিল না, কারণ কি 2 দেশের রাষ্ট্রপ্রধান দেখা করতেই পারে। এবং একটা কথা তো ঠিক, প্রফেসর ইউনূস স্যার চায় না কারোর সাথে বৈরিতা ভাব করতে। আমরা অনেকেই ভারত বিরোধী আছি, এখন ম্যাক্সিমাম মানুষই ভারত বিরোধী, কিন্তু রাষ্ট্রের ওই জায়গায় বসে তাকে অনেক কিছু ভাবতে হয়। উনি যদি ভারতের সাথে দেখা করেন, কথাবার্তা বলেন, এতে আপনার কেউ উত্তেজিত হয়ে না, রাগান্বিত হয়ে না, কারণ উনি যাই করুক, আগেও বলছি, উনি অংশীদারিত্বের সম্পর্কই করবেন। কাজে এই ব্যাপারটা আলোচনা করে লাভ নেই। তবে উনি যে দেখা করবেন নরেন্দ্র মোদী সাহেব, এটা সুখবর। কারণ স্যার বলছিল এবং ওনারা টাইম দেয় নাই, স্যার আর কোনো কথা বলে নাই, এখন দেখা করবে, গুড। আমরা চাই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকুক। আবারও বলি, অংশীদারিত্বের সম্পর্ক থাকতে হবে। বিমস্টেকের সম্মেলনের প্রথম দিন ইউথ কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা, পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন যারা আছেন আর কি বিমস্টেকের তো জানেন কারা কারা আছে, সেটা বলতেছি আমি। সম্মেলনে 3টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। 1997 সালের 6 জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অধ্যক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয়। অধ্যক্ষ বলে বলছেন প্রথম অক্ষর বিমস্টেক, বিতে বাংলাদেশ। সুখবর আমাদের জন্য যে যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে দিন রাত গিবত গান, তারা কি একটু বুঝেন যে এটা কোন মানুষটাকে নিয়ে আমি কথা বলতেছি? এই মানুষটার হাইট কতটুকুন? একটা দেশের মাত্র 7 মাস আগে সে একটা দায়িত্ব নিছে, সে ইলেকশন করে আসে নাই, তাকে বিপ্লবী সরকার হিসেবে নেওয়া হয়েছে, তাকে বিমস্টেকের চেয়ারম্যান করা হচ্ছে। অন্য কেউ হইলে হইতো কিনা আমি জানি না, তবে এই খবরটা সেটা খুব ভালো লাগলো। এবং নরেন্দ্র মোদীর সাথে সাইডলাইনে কথা বলবে এবং সমস্ত যারা আছেন ওখানটায় রাষ্ট্রপ্রধানরা আসবেন, সবার সাথে উনি দেখা করবেন, সবার সাথে উনি সম্পর্ক ভালো রাখবেন। এটা ওনার নীতি। উনি তো বলেনি বারবার, আমি আরও কয়েকবার বলছি যে আমি দূরের অনাত্মীয়র সাথে সম্পর্ক খারাপ করতে পারি বা দূরের আত্মীয়র সাথে সম্পর্ক খারাপ করতে পারি, কিন্তু পাশের বাড়ির যে আবার প্রতিবেশী আছে তার সাথে আমি সম্পর্ক খারাপ করার পক্ষপাতী নয়। বিকজ হি ইজ এডুকেটেড পার্সন, সে দুনিয়া ঘুরে একটা লোক, সে জানে কোথায় কি করতে হবে, তাকে তার মতো কাজ করতে চান। খামাখা বয়ে বইয়া দিন রাত গিবত গায়েন না রে ভাই। আর দোয়া করেন না ইউনূস জাগ্গা, ইউনূস গেলে আপনার কি লাভ? আপনি যে দিন রাত বলেন আপনার কি লাভ রে ভাই? আপনি কি আমাদের দেশের প্রধান উপদেষ্টা হইবেন না উপদেষ্টা মণ্ডলীর সদস্য হবেন? কিচ্ছু হইতে পারবেন না। আমি কাদের উদ্দেশ্যে বললাম আপনারা সবাই বুঝছেন নিশ্চয়ই। তো বন্ধুরা, ইউনূস স্যার আসার পরে একটার পরে একটা ভালো খবর পাইতেছি। এর আগে যে মাঝখানে যে 4-5 মাস খারাপ গেছে আমরা জানি, সেটা দেশের রাজনৈতিক পরিস্থিতি, সেটা দেশের যে সার্বিক নিরাপত্তার ব্যাপারে এই খুন সন্ত্রাস এইটা ওইটা ছিল, সেখান থেকে উনি অনেকটা স্থিমিত করে ফেলাইছেন। বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে। কাদেরকে? তৌহিদি জনতাকে। কাদেরকে? জামাত শিবিরকে। কাদেরকে? তাবলিগকে। কাদেরকে? ইসলাম প্রিয় নাগরিকদেরকে। এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, আর বিএনপির কাউয়া কাদের এখন নতুনে রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব। এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে। ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে, এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশকে
বাংলাদেশকে আজকের তলানিতে নেওয়ার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে, ডুবিয়ে দিচ্ছে, যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে। নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই 5ই আগস্টের কথা, শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল, রাজাকার বলে গালি দিয়েছিল। সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ হাসিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে। আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে, তার ভাইয়ের ভূমিকা পালন করছে, তার পরিবারের ভূমিকা পালন করছে। এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে। উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে। কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন? কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন? কে বলেছে আপনাকে বাংলাদেশের মানুষকে আমরা আপনার কারণে বেঁচে আছি? এত বড় দৃশ্যতা আপনি কোত্থেকে দেখান? বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে। তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে না, তারপরে নিজ দায়িত্বে বেঁচে আছে। যার কর্ম তার, সেভাবেই তারা বেঁচে আছে। আমার রাজনীতি আমার, আপনার রাজনীতি আমার। আপনার কত বড় দৃশ্যতা! আপনি বাংলাদেশের মানুষকে এখন আবার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে দেশকে বৈষম্য তৈরি করতে চান। ফজলুর রহমান সাহেব, আপনার এই সকল চটকদারি, শয়তানি, এই সকল মানুষকে বিভাজন করার অপরাজনীতি, সেটাই দেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না। সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা নিক্ষেপ করে, বোঝেন না? সে কারণেই আপনি বলছেন আপনাকে কেন থুতু নিক্ষেপ করে, আপনি বোঝেন না? আপনাকে থুতু নিক্ষেপ করে আপনার গলার কারণে, আপনার চাপার কারণে, আপনার গালের কারণে, আপনার ঠোঁটের কারণে, আপনার অভদ্রতার কারণে, আপনার ইতিহাস বিক্রি করার কারণে। বাংলাদেশের কোন জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয়, জামাত নয়, চরমনাই নয়, স্বয়ং একেবারে আল্লাহর ওলি হয়ে তাহাজ্জুদ পড়ে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না, কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই। আপনি ডাইরেক্ট ভারতের দালাল, পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন। আবারও 53 বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি সাজাচ্ছেন। এটা আমার দলের জন্য কোনোদিন কল্যাণ হবে না। অতএব ফজলুর রহমান সাহেব, সাবধান হয়ে যান। আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনিও ডুববেন, আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দলটাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই রাস্তায় নেমেছেন। তৌহিদি জনতা, আমার গালে কেন জুতা মারেন? আমার গায়ে কেন জুতা নিক্ষেপ করেন? আমাকে কেন জামাত শিবিরের ছেলেরা যা তা যেভাবে খুশি সেভাবে বকছেন? কারণ এই বাংলাদেশটা আমি স্বাধীন করে দিয়েছি, আর সে কারণেই আজকের এই তৌহিদি জনতা আমাকে এভাবে জুতা নিক্ষেপ করতে পারছেন। এই বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব। আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই ফজলুর রহমান বিভিন্ন সময় আলোচনায় সমালোচনায় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে এমন কিছু কার্যক্রম শুরু করেছেন যেটার দ্বারা বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকের কাউয়া কাদেরের মতো একটি সমালোচনায় রূপান্তরিত করতে যাচ্ছেন। সকাল সন্ধ্যা তিনি টার্গেট ভিত্তিক মানুষদেরকে আজকের বিভিন্ন জায়গায় বিভাজন তৈরি করছেন। সকাল সন্ধ্যা তিনি নিজেকেই নিজে অপমান করছেন। তিনি বলছেন তৌহিদি জনতা কেন তাকে ফজু পাগলা বলছেন, তৌহিদি জনতা কেন তাকে গায়ে আজকের জুতা নিক্ষেপ করছেন, তার সাথে এরকম আচরণ কেন করছেন, তার পোস্টারের উপরে এরকম করে মানুষ কেন থুতু নিক্ষেপ করছেন। ফজু এখনো বুঝতে পারেন নাই যে এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের জনগণের কাছে কি কারণে এরকম নিগৃহীত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। আপনি যেই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ দেখতে চান, সেই বাংলাদেশে আপনি আজকের নিজে এই সোনার বাংলাদেশে আপনি বৈষম্য তৈরি করছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশকে আপনি একটি বিশেষ টার্গেট নিয়ে আজকের এই বাংলাদেশটাকে ধ্বংসের জন্য নেমেছেন। বাংলাদেশের মানুষের মূল্যবোধকে আপনি ফজলুর রহমান সাহেব ধারণ করতে পারছেন না, লালন করতে পারছেন না বলেই আপনার কাছে ধারণা হয়েছে যে দেশের তৌহিদি জনতা কিংবা সাধারণ মানুষ আপনাকে পছন্দ করে না। আপনি মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারপরে আজকের বাংলাদেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশের মানুষ যেই চেতনায় মুক্তিযুদ্ধ করেছে সেই চেতনা আর আপনার চেতনা এক নয়। বাংলাদেশের মানুষ কখনোই ধর্মবিদ্বেষী নয়, বাংলাদেশের মানুষ কখনোই ইসলাম বিদ্বেষী নয়, বাংলাদেশের মানুষ কখনোই ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে নয়, বাংলাদেশের মানুষও কোনোদিন তাফসির মাহফিলের বিরুদ্ধে নয়, তাবলিগের বিরুদ্ধে নয়, পীর মাশায়েখদের বিরুদ্ধে নয়। কিন্তু আপনি ফজলুর রহমান সাহেব এই গত কয়েক মাস পর্যন্ত টার্গেট ভিত্তিক দেশের তাবলিগকে অপমান করেছেন। আপনি বলেছেন তাবলিগে জঙ্গি তৈরি হয়। আপনি টার্গেট ভিত্তিক বাংলাদেশের সাধারণ জনগণকে বিভাজন করার জন্য আবারও সেই মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এনেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে আবার নতুন করে জামাত শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি বাংলাদেশের সাধারণ জনগণকে আবার ট্যাগ লাগানোর রাজনীতি শুরু করেছেন, রাজাকার, আল বদর, আল শামস। আপনাকে দেখলে মনে হয় শেখ হাসিনা তার একজন যোগ্য উত্তরসূরি বাংলাদেশে রেখে তারপরে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি কোনো উপকার আপনার কাছ থেকে কোনোদিন হয়ে থাকে, সেটা আপনি ফজলুর রহমান সাহেব, আমার ধারণা আপনার যে কোনো একটা বক্তব্য থেকে সেই উপকার শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিএনপি এখনো জানে না আপনার মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই দলের। সেটা বিএনপির সাধারণ কর্মীরা ছাড়া, সাধারণ মানুষ ছাড়া, আপনার পাশে ঘুরঘুর করা মানুষগুলো বুঝতে পারবে না, জানতে পারবে না। কারণ দেশের মানুষের চিন্তা চেতনা একদিক, আর আপনার কার্যক্রম আরেকদিক। আপনাকে নিয়ে আজকে বাংলাদেশের মানুষ এখন ট্রোল করছে কেন? এর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাহিরে গিয়ে আপনি কথা বলছেন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিজে নিজে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করতে গিয়ে আবারও শেখ হাসিনার মতো জামাত শিবিরকে বিভাজন করছেন, তাদেরকে বাংলাদেশের মূল চরিত্র থেকে দূরে ঠেলার চেষ্টা করছেন। আপনি পার্সেন্টেজ বলে ইসলামপন্থী নাগরিকদেরকে আপনি বলছেন ভোটের রাজনীতিতে তাদের অবস্থানই নাই, আপনি এখন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। সকাল সন্ধ্যা চ্যালেঞ্জ দিয়ে আপনি আজকের এই বাংলাদেশের মানুষের কাছে নিগৃহীত হচ্ছেন। আমি অবাক হয়ে যাই যখন এই মানুষটার পক্ষেও কিছু মানুষ শুধুমাত্র দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে দাঁড়িয়ে তারপরে কথা বলতে যায় এবং সেই কথাগুলো বলতে গিয়ে বিএনপি নামক এই দলটির সর্বোচ্চ ক্ষতি সাধন করে, তখন সত্যিই কষ্ট লাগে। ইসলামী মূল্যবোধ,
জাতীয়তাবাদী মূল্যবোধের প্রতিষ্ঠিত এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। কিন্তু এই দলে যদি কখনোই কেউ ইসলামের পক্ষে কথা বলে, ধর্মের পক্ষে কথা বলে, তখনই তাকে আপনার ট্যাগ লাগিয়ে ভিন্ন চরিত্র দিয়ে দেওয়া হয়। কিন্তু একই সময় যখন ইসলামকে কটূক্তি করে, ধর্মকে কটূক্তি করে, আমাদের সভ্যতা কালচারকে কটূক্তি করে ফজলুর রহমান সাহেব দিন রাত এই ধরনের কথা বলে চলেছেন, তাকে এখন পর্যন্ত বহিষ্কার হয় নাই, তাকে এখন পর্যন্ত করা তো হয় নাই, এমনকি সতর্কতাও জারি করা হয়েছে বলে আমার মনে নেই। গতকালকেও দেখলাম তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্তব্য করতে গিয়ে তৌহিদি জনতাকে আজকের দোষারোপ করছেন। আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন যে তৌহিদি জনতা আপনাকে জুতা নিক্ষেপ কেন করে, তৌহিদি জনতা কেন আপনার কপালে জুতা মারেন, এবং এই জুতা মারার জন্য আপনি কতটুকু দায়ী এটা ফজলুর রহমান সাহেব আপনাকে নিজে অবলম্বন করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। বিএনপি জামাতের কর্মীরা আমাদের এত বকাবকি করে কেন, এই প্রশ্ন আপনি যখন তোলেন তখন আপনাকে মনে রাখতে হবে বিএনপি জামাতের কর্মীরা আপনাকে এরকম করে, জামাত শিবিরের কর্মীরা আপনাকে এরকম করে বকাবকি করছে না, জামাত শিবিরের কর্মীরা বকাবকি করছে না, করছে বাংলাদেশের সাধারণ জনগণ, কারণ আপনি এই বকাবকির যোগ্যতা অর্জন করে ফেলেছেন। ফজলুর রহমান সাহেব, আপনি বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের তাফসীর মাহফিলগুলো হওয়াকে কেন্দ্র করে আপনি মন্তব্য করে জনগণের কাছে নিকৃষ্ট পাত্রে রূপান্তরিত হয়েছেন। আপনি কোন মুখে বলেন যে দেশে গান বন্ধ হয়েছে, বিভিন্ন ধরনের আপনার কি বলে পূর্বের সংস্কৃতি বন্ধ হয়ে গিয়েছে, এখন মরে মরে ঘরে ঘরে তাফসীর মাহফিল, এটা নাকি আপনাকে খুব কষ্ট দেয়, আপনাকে 21শে ফেব্রুয়ারিতে কষ্ট দেয়, 26শে মার্চে কষ্ট দেয়, এখন আর সেই আপনার আগের সেই গান চলে না, এখন মানুষ হেলিকপ্টারে করে আলেমদেরকে নেয়। আপনারা এত জ্বলন্তি কেন, আপনারা এত জ্বলছে কেন? এই মানুষগুলো বাংলাদেশের মানুষ, বাংলার মানুষরাই তাদেরকে ডেকে ডেকে টাকা দেয়, হেলিকপ্টারে নেয়, সেটা তো সংস্কৃতির অংশ। অতএব তাদের সাথে আপনি যদি তার বাজিয়ে তারপরে উল্টো পথে হাঁটতে গিয়ে নিজে নিজে অপমানিত বোধ করেন, তাহলে তো আর কিছু করার নেই, কারণ আপনাকে বাংলাদেশের মানুষ উপেক্ষিত করেছে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এমনও হয় যে 300 আসনেও বিএনপির প্রার্থী নির্বাচিত হবে, আপনার আসলে আপনি নির্বাচিত হতে পারবেন না, ধানের শেষ না দাঁড়িপাল্লা নিয়ে আসলেও পারবেন না, কারণ আপনার এই বক্তব্য, এই শব্দচয়ন বাংলার জনগণ পছন্দ করে না। ভারত সবসময় আমাদের একটা শত্রু রাষ্ট্র, এটাকে একটা শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অনেকটাই প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি। ভারত সবসময় বাংলাদেশের অপরাধীদের একটা অভয়ারণ্য। আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক কর্মকাণ্ডে তিনি প্রশংসায় ভাসছেন। সর্বশেষ তিনি যে চীনে গিয়েছেন এবং চীনে গিয়ে যে রোল জাতির সামনে উপস্থাপন করেছেন, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন, আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে তার এই ভূমিকার জন্য আমরা ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। আমাদের পাকিস্তান থেকে যখন বাংলাদেশ উৎপত্তির যে আন্দোলন শুরু হয়, তথা 47-এর যে কারণে বিরোধিতা করেছিল এবং আমাদের যারা তৎকালীন সময় বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড হিসাবে চিন্তা করতে পারেনি, তারাই কিন্তু হচ্ছে গিয়ে এই ভারত। তারা জানতো যে যদি 71 সালের মুক্তিযুদ্ধের সময় তারা তাদের নিয়ন্ত্রিত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কিন্তু তারা শেখ মুজিবকে বেছে নিয়েছিলেন এবং তাদের একটা গৃহপালিত একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা সৃষ্টি করেছিলেন। তো আজকে আপনারা দেখেছেন যে আমাদের যে সীমান্ত, তারা একের পরে কিন্তু আমাদের সীমান্ত হত্যা করাচ্ছে, আমাদের এখানে আগ্রাসনের মাধ্যমে তারা পুতুল সরকার সৃষ্টি করে, রাজনৈতিক আগ্রাসন থেকে শুরু করে তারা এখানে একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তৈরি করে তাদের স্বার্থ হাসিলের জন্য এই বিগত এই 53টি বছর, বলবো পুরোটা বলা যাবে না, এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা অনেক সরকার করেছে, কিন্তু তারা কিন্তু এই আওয়ামী লীগ নামক দলটিকে দিয়েই তারা এই তাদের সমস্ত অপকর্মগুলো ইতিমধ্যে করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে তিনি যেভাবে হুঙ্কার দিয়েছেন, তিনি যেভাবে বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং আমাদের যে সার্বভৌমত্বকে সংহত করার জন্য এবং সুসংহত রাখার জন্য যে প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে, এটা প্রশংসার দাবিদার। তিনি যেই কথা বলেছেন যৌক্তিক এবং এটা আমাদের সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক নয়, কারণ হচ্ছে আমাদের সংবিধানে রয়েছে যেই সমস্ত রাষ্ট্র স্বাধীনতার জন্য যারা আন্দোলন করবে তাদের পাশে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদের পাশে দাঁড়াবে। আপনি জানেন যে আমাদের 7 সিস্টারের দেশ যেই অঞ্চলগুলো রয়েছে, সেখানে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো যুগের পর যুগ তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করছে, তারা স্বাধীনভাবে, তারা আলাদাভাবে তারা স্বাধীন হতে চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যটি, তিনি বলেছেন যে আমরা একটা সুবিধাজনক জায়গায় আছি এবং আমাদের 7 সিস্টারে তাদের কোনো সমুদ্র পথ নেই এবং তারা এইটাকে যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখে তাহলে আমরা এটাকে তার ব্যবহার করতে পারি। এটা খুব একটা ভালো দিক। আমি মনে করি যে আমাদের চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা দরকার, যেই কাজটি শুরু হয়েছে এবং এই কাজটি বিশেষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু করতে পেরেছে, যেটা এর আগে এতটা আমরা দেখিনি। আমরা বিএনপির সময় দেখেছি যে তাইওয়ান এবং চীনের সাথে যেই দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটার কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। এখনো এটা কিন্তু আমরা অনেকগুলো খেসারত আমাদের দিতে হচ্ছে, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তিকে। আমরা আশা করব যে এই পদক্ষেপগুলো আমাদের আরো পরিকল্পিতভাবে নেওয়া দরকার। আপনি জানেন যে চিকেন নেক নামক যেই স্থানটি রয়েছে ভারতের সাথে চীনের যাওয়ার জন্য, আমি মনে করি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে উচিত তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে আমরা ওখান থেকে একটা সড়ক পথে চীনে যাওয়ার একটা ব্যবস্থা করা যায়, এটাকে গুরুত্বের সাথে নেওয়া দরকার। আপনি দেখেছেন যে ইন্ডিয়া টুডের সাথে একটা সাক্ষাৎকার অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, এই দিল্লি স্টার নামে পরিচিত, ইতিমধ্যে ছাত্র জনতার আন্দোলনের পরে সবাই ডেইলি স্টারকে দিল্লি স্টার নামে চিনে। এদের কাজই হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করা এবং তাদের এখানের যে সমস্ত দালাল গোষ্ঠী, ফ্যাসিবাদী শক্তি, হাসিনা এবং তার দোসরদেরকে নিরঙ্কুশ ভাবে তুলে ধরা হচ্ছে এই দিল্লি স্টারের কাজ। তিনি বলেছেন সাক্ষাৎকারে যে
হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় ছিল, তিনি খুব শক্তিশালী নেত্রী এবং চলে যাওয়ায় ক্ষমতার একটা শূন্যতা তৈরি হয়েছে। এটা হচ্ছে মাহফুজ আনামদের কলিজার ভিতরে বেদনাটা, এবং তারা আজকে এটাকে কোনোভাবে ভুলতে পারছে না। এবং আজকে এই কলকাতা সহ সেখানে দেখেন বাংলাদেশের সমস্ত গণহত্যার আসামিরা তারা কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে 5ই আগস্টের পরে যতগুলো হত্যা মামলা হয়েছে এই গণহত্যার সাথে জড়িত হাসিনা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। শোনার পরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এখন আপনারা আশা করে জানিয়ে দেবেন। এবং বিএনপির ফজলুর রহমান, যাকে বর্তমানে বিএনপির নেতাকর্মীরাই ওবায়দুল কাদেরের সঙ্গে তুলনা করছে, কাউয়া কাদেরের সঙ্গে তুলনা করছে যে সে এখন কাউয়া কাদেরের পাঠ নিয়েছে এবং উল্টাপাল্টা প্রলাপ বকা শুরু করে দিয়েছে। একের পর এক ইসলামপন্থী আলেম ওলামা সহ জামাত ইসলাম সহ সকল ইসলামপন্থীকে নিয়ে নানান ধরনের কটূক্তিও করা শুরু করেছে। আসলে তার কোন জায়গার তারটা শীর্ষে এটা আসলে জনগণ জানতে চায়, এবং তার নিচের তার না উপরের তার শীর্ষে এটা কিন্তু জনগণ আসলে জানতে চায়। তার তো একটা শীর্ষেই ভাই, তার না ছিল তার উল্টাপাল্টা প্রলাপ বকত না, তার একটা শীর্ষে এটা নিশ্চিত, কিন্তু কোথাকার তারটা শীর্ষে এটাই এখন জনগণ জানতে চায়। তো আপনারা বলেন তো কোথাকার তার শীর্ষে? আমার মনে হয় কি ইসলামপন্থী আলেম ওলামাদের দেখলে তাদের একটা তার সেরে, যেটা হলো চুলকানি হয় একটা জায়গায় নিচে নিচে, বুঝছেন, ওই জায়গায় তার তারটা হয়তো শীর্ষে। তো যাই হোক, আপনাদের মতামতটা জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।